আরু, নেহা আর মায়া তিনজন অনেকক্ষণ ধরে আসিফের জন্য অপেক্ষা করছে। হঠাৎ করে আরুর সামনে কেউ দাঁড়াতেই আচমকা আরু চমকে ওঠে। সামনে তাকিয়ে দেখে আব্রাহাম। আব্রাহাম বিকেলে এ পার্কে এসেছিল তার ফ্রেন্ডের সাথে দেখা করতে। তার ফ্রেন্ডের আসতে দেরি হওয়ায় সে আশেপাশে হাঁটছে। হঠাৎ তার নজর আরুর উপর পড়ে। তার অশান্ত হৃদয় হঠাৎ শান্ত হয়ে যায়। সে আরুর সাথে কথা বলার জন্য আরু সামনে যায়, কিন্তু আরু অন্য মনস্ক থাকায় তার সামনে যাওয়ায় আরু চমকে ওঠে। আব্রাহামকে দেখে মায়া বলে, কেমন আছেন ভাইয়া? আব্রাহাম মুস্কি হেসে বলে, আমি ভালো আছি, তুমি কেমন আছো? মায়া বলে, আমিও ভালো আছি। আব্রাহাম বলে, তোমরা একা এসেছো নাকি? মায়া বলে, আরে না, আমরা একা আসিনি, ভাইয়ার সাথে এসেছি। ভাই একটু দোকানে গেছে। আব্রাহাম বলে, আচ্ছা তোমরা থাকো, আমার একটা কাজ আছে। কথাটা বলে আব্রাহাম চলে যায়। আরও এতক্ষণ নিচের দিকে তাকিয়েছিল। তার বুকটা কেমন যেন করছে। আসিফ আইসক্রিম নিয়ে আসে। আরুকে অন্যমনস্ক দেখে বলে, তুই আবার কোন ভাবনা ভিভোর থাকিস? আরু আসিফের কথা শুনে বলে, আমি অ্যাডমিশন নিয়ে ভাবছি রে, আমাদের আর 2 দিন টাইম আছে হাতে। আমার কেমন যেন সব পড়া গুলিয়ে যাচ্ছে। আসিফ আরুর কথা শুনে বলে, বেশি টেনশন করছিস তাই এমন মনে হচ্ছে। দেখ আমি কেমন বিন্দাস আছি। নেহা এতক্ষণ এদের কথা শুনছিল। আসিফের কথা শুনে নেহা বলে, বিন্দাস তোমার যাবেন ইউনিভার্সিটিতে চান্স না পেলে? আসিফ বলে, আরে অলক্ষণে কথা বলিও না। আরও বলে, ও তো ঠিকই বলেছে, পড়া বাদ দিয়ে তুই যদি ঘুরে বেড়াস, ভার্সিটিতে চান্স না পেলে তোরে আন্টি ডামের মধ্যে চোবাবে। নেহা বলে, আর আমি ড্রেনের মধ্যে। আসিফ কাঁদো কাঁদো মুখ করে বলে, আরে তোমরা আমার শত্রু নাকি? হ্যাঁ, এমন বদ্ধ করিও না। যদি সত্যি আমি চান্স না পাই। নেহা বলে, চান্স না পালে ব্রেকআপ করবো। আসিফ বলে, ওরে আল্লাহ, এসেরই কয় কি? আরও বলে, তাহলে কি করবি আসিফ, পড়বি নাকি চিল করবি? আসিফ বলে, না বাবা, আমি পড়বো, চিল করব না। আসিফের কথা শুনে সবাই হাসতে থাকে। বিকেলে আরও এ বাড়িতে চলে আসে। জামা কাপড় চেঞ্জ করে একটা ঘুম দেয়। এদিকে রাত 9টা বেজে গেছে, আরও এখনও ঘুমোচ্ছে। এদিকে আব্রাহাম আরুর সাথে কথা বলার জন্য হাঁসফাঁস করছে। সে অনেক ভেবে দেখেছে, এবার একটা সিদ্ধান্তে আসা যাক। তখনই তার বাবা মা তার রুমে আসে। আব্রাহামের মা বলে, তোর সাথে আমার জরুরি কথা আছে। আগে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবি, তারপর উত্তর দিবি। তুই কি আরুকে পছন্দ করিস, বা আরুকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছিস? আব্রাহাম চুপচাপ আছে, কোনো কথা বলছে না। তাকে চুপ করে থাকতে দেখে আব্রাহামের মা বলে, কি হয়েছে, চুপ করে আছিস কেন? একটা তো উত্তর দিবি। হয় হ্যাঁ, আর নয়তো না। কোনো বাবা মা সন্তানের ক্ষতি চায় না। আমরাও তোদের ভালো চাই। দেখ, আরু আমার নিজের সন্তান না, তাকে আমি কুড়িয়ে পেয়েছি। তার বাবা মাকে সেটা জানি না, আর জানতেও চাই না। আমি আরুকে নিজের সন্তানের মতো মানুষ করেছি। ও আমার সন্তান। ওকে কাজ ছাড়া করবো না বলেই তোর সাথে বিয়ে দিয়েছি, যাতে ওকে নিজের কাছে রাখতে পারি। দেখ, জন্ম মৃত্যু বিয়ে সব আল্লাহর হাতে। আল্লাহর ইচ্ছাতেই তোদের বিয়ে হয়েছে। দেখ, বিয়ের আগে তোদের কারো কোনো পছন্দের মানুষ ছিল না বলেই তোদের বিয়ে দিয়েছি। তোদের কারো যদি পছন্দের মানুষ থাকতো তাহলে আমি তার সাথেই বিয়ে দিতাম। দেখ, বিয়ে কিন্তু পুতুল খেলা না, এটা সারা জীবনের ব্যাপার। একটা সম্পর্ক টিকিয়ে রাখতে হলে স্বামী স্ত্রী দুজনকেই টিকিয়ে রাখতে হবে। তুই যদি সম্পর্কটা না টিকিয়ে রাখতে চাস, তাহলে আরও একাই সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করলে হবে না। তেমন আরও না চাইলে তুই পারবি না। তোদের দুজনকেই সম্পর্কটা টিকিয়ে রাখতে হবে। দেখ, বিয়ে তো হয়েই গেছে নাকি? আব্রাহাম মনোযোগ দিয়ে শুনে বলে, আমি বুঝতে পারছি মা, আমি আরুর সাথে কথা বলবো। আব্রাহামের মা বলে, শোন আব্রাহাম, কখনো ধনী গরিবে ভেদাভেদ করিস না। আল্লাহ কখন কাকে ধনী থেকে গরিব আর গরিব থেকে ধনী করে দেয় কে বা বলতে পারে বল? তাই নিজে ভ্রান্ত ধারণা বদলে ফেল। সময় থাকতে সময়ের মূল্য দিতে হয়, জানিস তো? ভেবে চিনতে তোর উত্তরটা আমাকে জানা। আব্রাহাম বিছানায় শুয়ে থেকে ভাবে, মা তো ভুল কিছু বলেনি। আমি যে ধনী গরিবে ভেদাভেদ করি এটা তো আর মিথ্যা না। আর আরুর মা বাবার পরিচয় জেনে লাভ নেই। ও এখন আমার স্ত্রী, আমি মানি আর না মানি। আমার ঠিক হয়নি আরুর সাথে সেদিন রাতের বিহেভিয়ার। এসব কিছুর জন্য কি আরু আমাকে ক্ষমা করবে? আমি কোন মুখে তার সামনে দাঁড়াবো? আমি তো ওর প্রতি অনেক অন্যায় করেছি, ওকে কত অপমান করেছি। সব কিছুর জন্য আমাকে কি আরু মাফ করবে? ও তো সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করছে, আর আমি তাকে বারবার কষ্ট দিয়েছি। মনে মনে কথাগুলো ভাবছে, তার অনেক অনুশোচনা হচ্ছে। সে ভাবছে কিভাবে আরুর কাছে মাফ চাওয়া যায়। সেই সব ভুলে নতুন করে সব শুরু করতে চায়। পড়তে পড়তে রাত 2টা বেজে যায়।
তখন ঘুমানোর জন্য রাত 10টার দিকে ঘুম ভাঙে। রুমে শুকনা খাবার ছিল, সেটা খেয়ে পড়তে বসেছিল। পড়তে পড়তে তার বিরক্ত লাগছে। পড়ার টেবিল থেকে উঠে আয়নার সামনে গিয়ে চুলগুলো ভালো করে আঁচড়ে চুলগুলো বিনুনি করে ছেড়ে দেয়। ওয়াশরুম থেকে বের হয়ে মুখটা ভালো করে ধুয়ে আয়নার দিকে তাকিয়ে আছে। খেয়াল করে তার চোখের নিচে কালো দাগ পড়েছে। বিছানায় শুয়ে থেকেও যখন ঘুম আসছে না, তখন উঠে অজু করে বেলকনিতে বসে থেকেই কোরআন তেলাওয়াত করছে। কোরআন তেলাওয়াত করতে করতে তার চোখ ঘুমিয়ে আসছে। টেবিলে কোরআন রেখে বিছানায় শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে। শখের পুরুষ থেকে অবহেলা পাওয়া মেয়েটাই জানে ভালোবাসা কতটা ভয়ঙ্কর। সকাল 10টা বাজে। আরও ঘুম থেকে উঠে বিছানায় থ মেরে বসে আছে। তার মাথা কেমন যেন ঘুরছে। বসে থাকতে না পেরে আবার বিছানায় গায়ে এলিয়ে দেয়। পেটের ভেতর কেমন মোচড় দিয়ে উঠছে। অসহ্য যন্ত্রণা হচ্ছে তলপেটে। পেটে হাত দিয়ে কাতরাচ্ছে। আজ আব্রাহাম ভার্সিটিতে যায়নি, ছুটি নিয়েছে। অনেক তো হলো ঝামেলা, এখন সব মিটিয়ে নেওয়া ভালো। আজ আরুর সাথে তাদের সম্পর্কটা নিয়ে কথা বলবে। সেও চায় সব যেন ঠিক হয়। যতই সে আরুকে বউ হিসাবে না মানুক, আরুর প্রতি তার একটু হলেও অনুভূতি আছে। আবিরের পাশে আরুকে দেখে তার যে অনুভূতি হয় তাতেই বোঝা যায় সে আরুকে অন্য কারোর সাথে সহ্য করতে পারে না। এতদিন আরুকে ভালোভাবে খেয়াল না করলেও তাদের বিয়ের পর থেকে আরুকে তার ভালো লাগতে শুরু করে। সে বিয়ের দিন রাইমার সাথে ফোনে কথা বলার সময় শুধু বলেছিল, বাবা মা আমার সাথে আরুর বিয়ে দিতে চায়। আর রাইমা যা বিষ ঢালা লাগে আব্রাহামের কানে, আরুর নামে তাই করে। এমনিতেও আব্রাহাম আরুকে বিয়ের আগে অতটা পছন্দ করতো না। আর আরুর নামে ওই রকম কথা শুনে আরুর প্রতি তার একটু ক্ষোভ তৈরি হয়। সে মনে করত ওর বাবা মাকে হাত করে আরু তাকে বিয়ে করেছে, এজন্য সেদিন রাতে এরকম কাণ্ড ঘটায়। আর এখন তার ভীষণ অনুশোচনা হচ্ছে কেন অন্যের কথা শুনে আরুকে মারল। আব্রাহাম বিয়ের পর একটু একটু পছন্দ করা শুরু করেছে আরুকে। আব্রাহামের মা আরুর রুমে ঢুকে দেখে আরু বিছানায় শুয়ে আছে। তিনি আরুর কাছে বসে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। মাথায় কারো হাতের স্পর্শে আরু চোখ মেলে তাকিয়ে দেখে তার বড় মা। সে আরুর দিকে তাকিয়ে আছে। কি হয়েছে রে মা, এখনও ঘুমাচ্ছিস? মলিন সুরে আরু বলে। পেট ব্যথা করছে। আব্রাহামের মা বুঝতে পারে কিসের জন্য পেট ব্যথা করছে। সে বলে, পেনকিলার খেয়েছিস কি? আরু বলে, না, শেষ হয়ে গেছে পেনকিলার। আব্রাহামের মা বলে, তুই উঠে ফ্রেশ হয়ে আয়, আমি আব্রাহামকে বলে পেনকিলার আনিয়ে দিচ্ছি। কথাটা বলে তিনি রুম থেকে বের হয়ে যায়। আরু উঠে ওয়াশরুমে ঢুকে শাওয়ার নিয়ে একবারে বের হয়। রুমে আসতেই বিছানার দিকে চোখ পড়ে। আব্রাহাম বিছানায় শুয়ে আছে। আরু চোখ কসলাতে কসলাতে আবার সামনে তাকিয়ে দেখে আব্রাহাম শুয়ে আছে। সে এতক্ষণ ভুল দেখছিল বলে চোখ কসলাচ্ছিল, কিন্তু আসলে আব্রাহাম আরুর বিছানায় শুয়ে আছে। আরু সামনে এগিয়ে যেতেই আরুর পায়ের শব্দে আব্রাহাম চোখ মেলে তাকালো। তার চোখের সামনে স্নিগ্ধ মায়াবী কন্যা দাঁড়িয়ে আছে। ভেজা চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে পিঠে। ভেজা চুল থেকে পানি পড়ে পিঠের কিছু অংশ ভিজে গেছে। আরু অবাক হয়ে আব্রাহামের দিকে তাকিয়ে আছে। সচরাচর আব্রাহাম তার রুমে আসে না। আজ হঠাৎ তাকে রুমে দেখে সে সত্যি অবাক হয়ে যায়। অনেকক্ষণ ধরে দুজন দুজনের দিকে তাকিয়েছিল। আব্রাহাম মুচকি হেসে বলে, কি ব্যাপার, আজ কি আমাকে বেশি আকর্ষণীয় দেখতে লাগছে নাকি? মিসেস আব্রাহাম যে কিনা আমাকে দেখলে নিজের নজর নিচের দিকে রাখে, সে এতক্ষণ আমাকে দেখছিল, ব্যাপার কি? প্রেমে টেমে পড়নি তো আবার আমার? দেখো, প্রেমে পড়ে লাভ নেই, আমার বউ আছে, বুঝছো? আরও অবাক হয়ে যায় আব্রাহামের কথা শুনে। সে ভাবছে এত স্বাভাবিকভাবে তার সাথে কথা বলছে, ব্যাপার কি? আরুকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি হলো, চুপ করে আছো কেন? আরু বলে, না মানে ভাবছি এটা আপনি না অন্য কেউ। কেন এমন মনে হচ্ছে তোমার? আপনি তো আর সচরাচর আমার রুমে আসেন না, তাই ভাবছি আপনি নাকি অন্য কেউ। আরুর কথা শুনে আব্রাহাম বলে, আমি তো তোমার রুমে আসিনি, আমি তো আমার বউয়ের রুমে এসেছি। আব্রাহামের কথা শুনে আরু ভ্রু কুঁচকে বলে, কে আপনার বউ? সে কখন থেকে বউ বউ করছেন? আব্রাহাম বলে, বউকে বউ বলবো না তো কি বলবো? আর দাঁড়িয়ে আছো কেন, বসো, তুমি না অসুস্থ, এই অবস্থায় রেস্ট করো। বলে আরুর হাত ধরে বিছানায় বসায়। আরু অবাক হয়ে আব্রাহামকে দেখছে। এ আব্রাহাম আর সে যে আব্রাহামকে চেনে, তাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আব্রাহাম আরুর তাকানো দেখে বলে, আমাকে না দেখে শুয়ে থাকো, পানি আর তোমার নাস্তা নিয়ে আসি, নাস্তা করে ওষুধ খেয়ে শুয়ে থাকো। কথাটা বলে এক মুহূর্ত সময় নষ্ট না করে আরুর জন্য নাস্তা আনতে যায়। আরু অবাক হয়ে তাকে সব পর্যবেক্ষণ করে। আরও ওষুধ খেয়ে শুয়ে আছে। আব্রাহাম নিজের রুমে বসে থেকে অফিসের কিছু কাজ করছে, তখন হঠাৎ করে কেউ তার রুমে ঢুকে তার পাশে বসে পড়ল। নিজের পাশে তাকিয়ে দেখে রাইমা। আব্রাহাম বলে, কেমন আছিস রাইমা? আমি ভালো আছি, তুই?
আমিও ভালো আছি। তা হঠাৎ তুই এখানে কেন? আমি কি আসতে পারি না এখানে? আসতে পারিস তো, হঠাৎ আসলি তার জন্য বললাম। আমি আসছি একটা কাজে। কি কাজ? বাবা তোকে আর তোর ফ্যামিলিকে ডেকেছে। আব্রাহাম অবাক হয়ে বলে, কেন? সেটা আমার বাসায় গেলে বুঝতে পারবি। আর সে তো বুঝতে পারবো, কিন্তু কেন ডেকেছে সেটা তো তুই জানিস। তাহলে বল। বাবা তোর আর আমার বিয়ের ডেট ঠিক করার জন্য ডেকেছে। রাইমার কথা শুনে আব্রাহাম অবাক হয়ে যায়। সে বলে, কি বলছিস কি এসব তুই? কি বলছি মানে? তোর আর আমার বিয়ে? হাসতে হাসতে বলল রাইমা কথাটা। তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আমি আর তুই শুধু বন্ধু, আর কিছু নই। সেখানে বিয়ের প্রশ্ন আসে কোথা থেকে? বুঝা আমাকে। কেন? বন্ধু কি আরেকটা বন্ধুকে বিয়ে করতে পারে না? হ্যাঁ পারে, কিন্তু তোর প্রতি আমার কোনো অনুভূতি নেই যে তোকে আমার বিয়ে করতে হবে। আমি আর তুই শুধু বন্ধু, আর কিছু নেই। রাইমার মুখে অন্ধকার নেমে আসে। সে ভাবতেই পারেনি আব্রাহাম তাকে এইভাবে রিজেক্ট করবে। সে মাথা নিচু করে আব্রাহামের রুম থেকে বের হয়ে যায়। তার চোখে পানি টলটল করছে। আরু আর আসিফ দুজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। দুজনেই একই ডিপার্টমেন্টে। আজ তাদের প্রথম দিন ভার্সিটিতে। সকাল সকাল ঘুম থেকে উঠে আরু রেডি হচ্ছে। প্রথম দিন তাই আগে ভাগে গিয়ে পুরো ভার্সিটিটা ঘুরে দেখার জন্য যাবে। সকাল সকাল আসিফকেও ফোন দিয়ে তাকে ঘুম থেকে তোলে। আরুর ফোন পেয়ে আসিফ বিরক্ত হয়ে বলে, এত সকালে ঘুম থেকে উঠি কে? আর তুই মেঙ্গেল মানুষ, কোথায় দেরি করে উঠবি তা না করে এত সকালে উঠছিস কেন? ওই বান্দর, সকাল 7টা বাজে। এটা কত সকাল? হ্যাঁ, আর আমি মিঙ্গেল বলে যে দেরি করে ঘুম থেকে উঠতে হবে এটা কোথায় লেখা আছে? আরে তুই যে এত বকবক করিস সেটা কি আব্রাহাম ভাই জানে? আমি বকবক করলে তো আব্রাহাম ভাইয়ের কি? হ্যাঁ, আব্রাহামকে কি আমি ভয় পাই নাকি? কথাটা শেষ হতে পুরুষালীর শক্ত হাতে কেউ পেছন থেকে আরুকে জড়িয়ে ধরে বলে, তাই নাকি ম্যাডাম? আপনি আমাকে ভয় পান না? হঠাৎ করে আব্রাহামের এমন কাণ্ডে আরুর পুরো শরীরে শিহরণ খেলে গেল। গায়ের লোমগুলো কেমন লজ্জা পেয়ে খাড়া হয়ে গেল। ভালো লাগার অনুভূতিগুলো ভিতরে দোল খেয়ে গেল। পুরো শরীরটা কেমন অবশ হয়ে এলো। শরীরটা কেঁপে কেঁপে উঠতে দেখে আব্রাহাম আরুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আমি তো কিছুই করিনি এখনও। কেবল জড়িয়ে ধরতে এই অবস্থা, তাহলে বাকিটা করলে তোমাকে খুঁজে পাওয়া যায় কিনা সন্দেহ। আব্রাহামের লাগাম ছাড়া কথা শুনে আরুর শরীর আরও কাঁপছে। নিজের প্রিয় মানুষটাকে এত কাছে অনুভব করে সে নিজেকে স্থির রাখতে পারছে না। আস্তে আস্তে সে নিজের শরীরটা আব্রাহামের উপর ছেড়ে দেয়। আরুকে নিজের উপর ঢলে পড়তে দেখে তড়িঘড়ি করে আরুকে নিজের সাথে ভালো করে মিশিয়ে নেয়। আরুকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বলে, হায় খোদা, জড়িয়ে ধরেই যদি এই অবস্থা হয় তাহলে আর আমার জীবনে বাবা আর হওয়া হবে না। এই মেয়ের মুখে শুধু সাহস দেখাই, আর আসলে এই ভিতর ডিম একটা। সামান্য জড়িয়ে কি ধরলাম তাতেই সেন্সলেস। আরুকে বিছানায় শুয়ে দিয়ে বলে, এই শরীর নিয়ে আমার কাছে স্ত্রীর অধিকার আদায় করতে গিয়েছিল, ভাবতেই আমার হাসি পায়। নির্জন রজনী ব্যস্ত শহরে যে যার মতো ব্যস্ত। কেউ কেউ ঘুমে বিভোর, আবার কেউ কেউ তার প্রিয় মানুষটার সাথে ব্যক্তিগত সময় পার করে। আব্রাহাম আর আরু পাশাপাশি বসে আছে ছাদে, দুজনের হাতে কফির মগ। কফিতে চুমুক দিয়ে আব্রাহাম বলে, আমাকে কি মাফ করা যায় না আরু? কিসের জন্য মাফ করব? কিসের জন্য মাপ চাইছেন বুঝলাম না, অবাক হয়ে বলে আরু। আমার সব কৃতকর্মের জন্য। আমি ভুল না, আমি পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। আমি এই অনুশোচনা নিয়ে শান্তিতে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি কথা দিচ্ছি আমি আর কোনোদিন তোমাকে অভিযোগ করার সুযোগ দিব না। প্লিজ আমাকে ক্ষমা করো। আরুর হাত ধরে আব্রাহাম কথাটা বলে। আরু অবাক হয়ে যায়, সে ভাবতে পারেনি আব্রাহাম তার কাছে ক্ষমা চাইবে। আরু বলে, আপনি কি আমি ক্ষমা করার কে? আমি তো এবারই আশ্রিতা, আর আপনি মালিক। মালিক হয়ে আশ্রিতার কাছে ক্ষমা চেয়ে লজ্জা ফেলবেন না। এভাবে বলিও না প্লিজ। আমি তোমায় কথা দিচ্ছি আমি এমন কিছু করব না যার জন্য তুমি কষ্ট পাও। আমাকে এবারের মতো ক্ষমা করো। আরু বলে, আচ্ছা ক্ষমা করে দিলাম। আরুর কথা শুনে আব্রাহাম আরুর হাতটা আরও শক্ত করে ধরে বলে, অনেক কষ্ট দিয়েছি না তোমাকে? তার জন্য তুমি আমাকে যা শাস্তি দিবে আমি তা মাথায় পেতে নেব। আরু এবার আব্রাহামের দিকে ভালো করে তাকায়। মানুষটার মুখে অনুশোচনা স্পষ্ট ফুটে উঠেছে। আরু বলে, আপনাকে শাস্তি পেতে হবে না। আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন এটাই অনেক। আব্রাহাম আরুর মুখের দিকে তাকিয়ে আছে। সে ভাবতেই পারেনি আরু তাকে এত সহজে ক্ষমা করে দেবে। সে খুশি হয়ে আরুর সামনে হাঁটু গেড়ে বসে। পকেট থেকে একটা রিং বের করে বলে, আমি তোমাকে আমার থেকেও বেশি ভালোবাসবো। কথা দিলাম তুমি আমার কাছে আমার রানী হয়ে থাকবে। আমি তোমাকে যেসব অধিকার থেকে বঞ্চিত করেছি সেই সব ফিরিয়ে দিয়ে সম্মানের সাথে তোমাকে আবার বিয়ে করে তোমার প্রাপ্য মর্যাদা দিতে চাই।
তুমি কি আরেকবার এই অধমকে বিয়ে করবে? আরও এক দৃষ্টিতে তাকিয়ে আছে আব্রাহামের দিকে। সে ভাবছে এটা সত্যি নাকি তার কল্পনা। আরও বলে, আমি স্বপ্ন দেখছি নাকি? আব্রাহাম মুচকি হেসে বলে, না, এটা সত্যি। আরও বলে, জানেন তো, মানুষ কোনো জিনিস সহজে পেয়ে গেলে সেটার কদর করে না। তাই আমার আপনাকে বিশ্বাস করতে একটু কষ্ট হচ্ছে। আরুর কথা শুনে আব্রাহামের মুখটা মলিন হয়ে যায়। সে বলে, কথা দিচ্ছি আমি তোমাকে কোনো দিন কষ্ট দেব না। আমাকে শেষ একটা সুযোগ দিয়ে দেখো। আরু অনেকক্ষণ ভেবে তারপর বলে, আপনাকে সেই সুযোগ দিলাম। এরপর যদি আর আমার বিশ্বাসের মর্যাদা না দেন তখন আর আমাকে হারিয়ে খুঁজবে না তো? আর খুঁজলেও পাবে না। আব্রাহাম আরুর অনামিকা আঙ্গুলে রিংটা পরিয়ে দিয়ে বলে, তো মিসেস আব্রাহাম রেডি হন আমাকে নতুন করে বিয়ে করার জন্য। আরও শুধু মুচকি হাসি দেয়। আরু আর আসিফ ভার্সিটিতে যখন পৌঁছে তখন 9টা বাজে। আরু তো অনেক খুশি ভার্সিটিতে এসে। আসিফ আর আরু গল্প করতে করতে হাঁটছে আর চারিপাশে মুগ্ধ হয়ে দেখছে। দুজন হাঁটতে হাঁটতে তাদের ক্লাসরুমে আসে। আগে তারা আব্রাহামের থেকে তাদের ক্লাসরুম কোনটা জেনে নিয়েছে, তাই আর ক্লাসরুমে যেতে কোনো সমস্যা হয়নি। ক্লাসে সবাই যে যার মতো ব্যস্ত। কেউ কেউ প্রিয় মানুষের সাথে কথা বলতে ব্যস্ত, আবার কেউ বন্ধুদের সাথে। আরু আর আসিফ একটা বেঞ্চে বসে পড়ে। হঠাৎ করে একটা ছেলে আর 2টা মেয়ে তাদের সামনে দাঁড়িয়ে বলে, তোমরা নিশ্চয়ই ফার্স্ট ইয়ারে? আসিফ বলে, আপনারা? 3জনের মধ্যে একজন বলে, আমরাও ফার্স্ট ইয়ারে। আসিফ বলে, তাহলে আমরা একই ইয়ারে পড়ি? ছেলেটা বলে, আমরা যেহেতু একই ইয়ারে পড়ি তাহলে আমাদের সাথে ফ্রেন্ডশিপ করতে কোনো সমস্যা নেই তো? আসিফ আর আরুর দিকে তাকিয়ে বলে, না, সমস্যা নেই। ছেলেটা বলে, তাহলে আজ থেকেই আমরা ফ্রেন্ড। তাহলে আজ থেকে তুই করে বলবো, ঠিক আছে? আমি রোহিত। রোহিতের সঙ্গে থাকা মেয়েগুলো বলে, আমি মিম আর ও হলো জুই। তাদের কথা শুনে আসিফ বলে, আমি আসিফ আর ও হলো আমার বেষ্টু পচা আলু। আলুকে পচা আলু বলে। আরও আসিফের পিঠে একটা ঘুষি মেরে বলে, কুত্তা, তুই আমার পচা আলু বলিস? আর তুই যে একটা বিলাই। পিঠে হাত বোলাতে বোলাতে আসিফ বলে, কি বললি পচা আলু? আমি বিলাই? অবশ্যই তুই বিলাই, কোনো সন্দেহ নেই। কী রে, তোদের কোনো সন্দেহ আছে? আর ওর কথা শুনে রোহিত, মিম, জুই হাসতে হাসতে বলে, কী রে, তোরা কি সব সময় এমন করিস নাকি? আসিফ বলে, আরে না। আরও বলে, এই বিলাইটা তো পড়াশোনা করেনি, তাই আমার নাম বলতে পারে না। সবাই হাসাহাসি করে, তাদের দুজনের ঝগড়া খুনসুটি দেখে। তারা সবাই মিলে গল্প করছে। তাদের দেখে কেউ বলতে পারবে না তাদের আজকে প্রথম দেখা। আজ প্রথম দিন হয় আর ক্লাস হবে না। সবাই গল্প করতে ব্যস্ত। এমন সময় এক সুদর্শন পুরুষ তাদের ক্লাসরুম উপস্থিত হয়। সবাই তখনও তাকে খেয়াল করেনি। যুবক তার নজর এক মায়াবী মুখের দিকে। সে সেদিকে তাকিয়ে মৃদু হাসে, তারপর একটু জোরে বলে, সাইলেন্ট প্লিজ। তার একটা কথাতেই সবাই সামনে তাকিয়ে দেখে একজন ফর্মাল ড্রেস পরিহিত ব্যক্তি হাতে বই নিয়ে দাঁড়িয়ে আছে। তারা বুঝতে পারে এটা তাদের টিচার। যেহেতু তারা নতুন তাই তারা দাঁড়িয়ে থাকা ব্যক্তিটাকে চিনতে পারেনি। সামনে থাকা ব্যক্তিটা মুখ গম্ভীর করে বলে, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আপনাদের ফিজিক্স টিচার। আজ যেহেতু আপনাদের ভার্সিটিতে প্রথম দিন তাই আজ ক্লাস নেব না। আজ আমরা সবাই পরিচিত হই। আমি আব্রাহাম চৌধুরী। এবার একে একে নিজের পরিচয় দেন। সবাই একে একে পরিচয় দেয়। এবার আরুর পালা পরিচয় দেওয়ার। আরু উঠে দাঁড়িয়ে আব্রাহামের দিকে এক নজর তাকিয়ে তার পরিচয় দেয়। আব্রাহাম আর কিছু না বলে তাদের জানিয়ে দেয় তাদের সপ্তাহে কয়দিন ক্লাস নেবে। বলা শেষ হতেই তিনি চলে যান। এদিকে আরু এতক্ষণ নিঃশ্বাস আটকে ছিল। তার কেমন যেন লাগছিল আব্রাহামকে দেখে। সে জানে আব্রাহাম এই ভার্সিটিতে জব করে, সে তাদের ক্লাস নেবে, তাই তো আব্রাহামকে দেখে অবাক হয়নি। কিন্তু আজ সকালের ঘটনা মনে পড়ে কেমন যেন লজ্জা লাগছিল। তাই তো এক নজর তাকিয়ে আর তাকানি আব্রাহামের দিকে। আব্রাহাম ক্লাস থেকে বের হয়ে যাওয়ার পর ক্লাসের মেয়েগুলো সব বলাবলি করছে, ইস, স্যারটা কি সুন্দর। আরেকজন বলে, আমি তো স্যারকে দেখে ফিদা হয়ে গেছি। আরেকজন বলে, ইস, এমন সুদর্শন পুরুষ যদি আমার হতো। সবাই নিজের মতামত প্রকাশ করছে। আর এদের সবার কথা শুনে আরও রাগ উঠছে। তখন জুই বলে, আমি তো স্যারকে দেখে ক্রাশ খাইছি। কথাটা বলে লজ্জায় মুখে হাত দেয়। মিম বলে, আর কয়জনকে দেখে ক্রাশ খাবি বলতো তুই? কি করব বল, এমন সুদর্শন পুরুষ চোখের সামনে থাকলে ক্রাশ খাবো না? আসিফ জুই আর মিমের উদ্দেশ্যে বলে, বোন, তোকে ক্রাশ খাইয়া কোনো লাভ নেই। ওই স্যার বিবাহিত। কি বললি? বিবাহিত? অবাক হয়ে বলে জুই। আসিফ বলে, বিবাহিত। তুই কি করে জানিস ওই স্যার বিবাহিত? আরে আমি জানবো না তো কে জানবে? ওইটা আমার পচা আলুর জামাই। আসিফের কথা শুনে রোহিত, মিম, জুই 3জন অবাক হয়ে আরুর দিকে তাকিয়ে থাকে। রোহিত বলে,
আরু তুই বিবাহিত? আরুর খুব অস্বস্তি বোধ হচ্ছে এভাবে এদের তাকানো দেখে। সে বলে রোহিত বলে, আমি ভাবতেই পারিনি আরু বিবাহিত। জুই বলে, হাই কপাল, ক্রাশ আমার দুলাভাই। মিম বলে, আহা, তাহলে তো ভালোই হয়। আমরা যেহেতু আরুর ফ্রেন্ড, তাহলে স্যার এক শালক শালিকা, আমাদের তো তিনি একটু পড়াই ছাড় দিতেই পারেন। শুনেছি এই স্যারটা খুব রাগী। আসিফ বলে, তোর আশা এক বালতি সমবেদনা জানে, কারণ এই স্যার এর কাছে ভার্সিটিতে কোনো ছাড় নেই বুঝলি। আরও বলে, আরে আমার জামাই বাড়িতে হবে আর ভার্সিটিতে স্যার, তাই এখানে বউয়ের ফ্রেন্ডস সে চিনবে না। আরে বউর ফ্রেন্ড কেন, বউ কেউ চিনবে না, ভার্সিটিতে সবাই তার স্টুডেন্ট। এদের কথার মাঝে আরুর ফোন বেজে ওঠে। সবাই কথা বন্ধ করে আরুর দিকে তাকায়। আরু ফোন হাতে নিয়ে দেখে আব্রাহাম ফোন দিয়েছে। আরু এদের সামনে আব্রাহামের ফোন ধরতে একটু অস্বস্তি বোধ করছে। আসিফ বলে, কী রে, ফোন ধরিস না কেন? আরু বলে, ধরছি। বলেই কল রিসিভ করে কানে ধরতেই অপর পাশ থেকে বলে, কি ব্যাপার, কল রিসিভ করতে এত সময় লাগে? কই কত সময় লাগলো? গল্প কি শেষ হয়েছে নাকি আরও গল্প করবা? বাসা যাবে না? যাব। 10 মিনিট পর ভার্সিটির গেটের সামনে দাঁড়াবে, আমি আসছি, তারপর একসাথে বাসায় যাব। ওকে, রাখি বলে আব্রাহাম কল কেটে দেয়। সবাই আরুর দিকে তাকিয়ে আছে। আরু বলে, কি ব্যাপার, তোরা সবাই আমার দিকে তাকিয়ে আছিস কেন? সবাই বলে, দুলাভাই কল দিয়েছিল বলেই হাসতে থাকে। আরু কিছু না বলে সেও মুচকি হাসে। ভার্সিটি থেকে আরু আর আব্রাহাম একসাথে বাসায় আসে। এখন বাজে 3:45। সবাই দুপুরে খাবার খেয়ে ঘুমিয়ে আছে। আরু আর আব্রাহাম দুজন নিজ নিজ রুমে ঢুকে ফ্রেশ হয়ে এসে খেতে আসে। খাওয়ার টেবিলে পাশাপাশি বসে দুজনেই খাচ্ছে। খাওয়া শেষে আরু প্লেটগুলো ধুয়ে রেখে দেয়। নিজের রুমে ঢুকে বিছানা গায়ে এলিয়ে দেয়। কিছুক্ষণ পর অনুভব করে তার পাশে কারো অস্তিত্ব। পাশে ঘুরে দেখে আব্রাহাম শুয়ে আছে। আরু বলে, কি ব্যাপার, আপনি এখানে? আমি তো। আপনি আমার রুমে কেন? আপনার রুম রেখে? ওই রুমে বউ ছাড়া থাকতে ভালো লাগে না, তাই বউয়ের রুমে আসলাম। আরও ভ্রুকুচকে কিছুক্ষণ তাকিয়ে আবার চোখ বন্ধ করে শুয়ে থাকে। আব্রাহাম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আরুর দিকে। সে ভাবে, কিছুদিন আগেও যাকে দেখলে বিরক্ত লাগতো, এখন তাকে না দেখলে ভালো লাগে না। আব্রাহাম ভাবে এটাই হয়তো হালাল সম্পর্কের জন্য হচ্ছে। আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য সব সময় উত্তম জিনিস রাখে। তিনি যা করেন সবার মঙ্গলের জন্য করেন। আজ তা ভালো করে বুঝতে পারছে। সে আরও কাছে গিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এই বউ, ঘুমিয়ে গেছ বউ? আব্রাহামের এমন কথা শুনে সারা শরীরে শিহরণ খেলে গেল। আরু চোখ বন্ধ করে বলে, না, ঘুমায়নি। আমার না বউ? কি আমার না? তোমাকে? কি আমাকে বলবো? বলেন, এমন ঢং করছেন কেন? তাহলে বলছি, বলেন। তোমাকে দেখলে আমার শুধু আদর করতে মন চায়। নেশা লাগানো কণ্ঠে আরুর কানের কাছে মুখ এনে বলে, আর আস্তে করে কানের লতিতে হালকা কামড় দিল। উদ্ভুত অনুভূতিতে আরুর পুরো শরীরটা ঝাঁকুনি দিয়ে ওঠে। আরুর নিঃশ্বাস আটকে আসছে। সে চোখ বুজে বিছানার চাদর খামচে ধরে রাখে। আব্রাহাম নেশালো চোখে এখন আরুকে দেখছে। আরু কিছু না বলে চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকে। আব্রাহাম আরুর মুখের দিকে তাকিয়ে মুচকি হাসে। সে বুঝতে পারছে আরু লজ্জা পাচ্ছে। সে আরুকে টেনে নিয়ে নিজের বুকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। আরুর কপালে চুমু খেয়ে বলে, তোমার অনুমতি ছাড়া তোমার সাথে ফিজিক্যাল করব না, কিন্তু জড়িয়ে ধরে চুমু খাওয়া, এসবে কিন্তু তোমার অনুমতি নিব না। আরু আব্রাহামের কথা শুনে আরও লজ্জা পেয়ে আব্রাহামের বুকে মুখ গুজে শুয়ে থাকে। আব্রাহাম বলে, এখন তো ঠিকই আমার কাছে আছো, আর সকালে একটু জড়িয়ে ধরতেই ফিট খেয়ে পড়ে গেছো। আরু সকালে কথা মনে পড়তে আরও লজ্জা পায়। অতি উত্তেজিত হয়ে সে সেন্সলেস হয়ে গিয়েছিল। আর বজ্জাত আব্রাহাম এখন এটা নিয়ে লজ্জা দিচ্ছে। আরু আব্রাহামের বুকে হালকা করে কামড় দেয়। আচমকা কামড় দেওয়ায় আব্রাহাম চমকে ওঠে। আরু মিটমিট করে হাসছিল। আব্রাহাম বলে, আমাকে সিডিউল করছো? কিন্তু আমি সিডিউস হয়ে সামলে তোমার কষ্ট হবে কিন্তু। তখন কোনো রকম বারণ শুনবো না বলেই আরুকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে দুজন। নিচে শোরগোলের আওয়াজে আরু আর আব্রাহামের ঘুম ভেঙে যায়। তারা দুজন ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে নামে। নিচে গিয়ে আব্রাহাম আর আরু দুজন দুজনের মুখ চাওয়াচাওয়ি করে। তারা বুঝতে পারছে না আসলে হচ্ছেটা কি। নিচে আব্রাহামের ফুল ফ্যামিলি উপস্থিত। আব্রাহাম বলে, কি ব্যাপার, এত শোরগোল কেন? আব্রাহামের মা বলে, তোদের বিয়ে যখন আগেই হয়ে গেছে আর তোরাও মেনে নিয়েছিস সবটা, তাই আর দেরি করতে চাইনি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি তোর আর আরু রিসেপশনের একটা আয়োজন করা হোক, সেটা নিয়েই ব্যস্ত আমরা। আব্রাহাম বলে,
আমি ভাবছিলাম এই বিষয়ে কথা বলবো। ভালোই হলো, তোমরা সবাই সিদ্ধান্ত নিয়েছো। তা কবে রিসেপশন হবে? সামনে শুক্রবারের দিন করলে কেমন হয়? তোর আর আরুর ভার্সিটি বন্ধ থাকবে, আর আমরাও 4 দিন সময় পাবো হাতে। ঠিক আছে, তাহলে সেদিনই হোক। আরু সব নীরব থেকে শুনছে। আব্রাহামের বাবা মা আরুর কাছে জানতে চায় তার কোনো আপত্তি আছে কিনা। আরু বলে, না, আমার আপত্তি নেই। আপত্তি থাকলে কি আর বিয়েটা হতো? আব্রাহাম শুধু মুচকি হাসে। সবাই মিলে ঠিক করলো কাল শপিংয়ে যাবে। সবাই রিসেপশন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কাকে কাকে ইনভাইট করবে, কে কেমন ড্রেস পরবে, এসব নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সবাই ব্যস্ত মূলত আরু আর আব্রাহামের রিসেপশন নিয়ে। আরু চুপচাপ বসে তাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে। সে ভেবেছিল তারা এ বিষয় নিয়ে আরুকে নানা ধরনের কটু কথা বলবে, কিন্তু তাকে ভুল প্রমাণিত করে সবাই সবটা মেনে নেয় সুন্দর করে। আরুকে চুপচাপ থাকতে দেখে আব্রাহাম বলে, শোনো, আগে যা হয়েছে সব বাদ দিয়ে আমরা সব নতুন করে শুরু করব। কারো কথা কানে নিবা না, বুঝছো? কি ভাই বউয়ের সাথে ফুরসুর ফুসুর করে কি বলো? একটু জোরে বলো, আমরাও শুনি। আরু রাগী চোখে আসিফের দিকে তাকিয়ে আসিফকে আব্রাহামের মা ফোন দিয়ে ডেকে এনেছেন এই বাড়িতে। ছেলেটা সবসময় আরুকে ছোট বোনের মতো আগলে রেখেছে, আর তার রিসেপশনে তাকে আসতেই হবে। আরু আসিফের দিকে তাকিয়ে বলে, আসিফ, বল পচা আলু। আরু আসিফের পিঠে কিল মেরে বলে, আমি পচা আলু আর তুই কালো বিড়াল। বললেই হলো নাকি আমি বিড়াল? তাহলে তুই পচা আলু বললে কি আমি পচা আলু নাকি? সবাই হাসছে আরু আর আসিফের কাণ্ড দেখে। এরা এমনি একসাথে থাকবে, আবার ঝগড়াও করবে। আজ শুক্রবার আরু আর আব্রাহামের রিসেপশন। সারা বাড়িতে মেহমানে ভরপুর। আরু একটা মিষ্টি কালারের শাড়ি পরেছে, মুখে হালকা মেকআপ, তাতে আরুকে হুলের মতো লাগছে। আব্রাহাম কালো ব্লেজার, সাদা শার্ট, কালো প্যান্ট, চুলগুলো জেল দিয়ে সেট করা, মুখে মুচকি হাসি লেগে আছে। আরুর দিকে তাকিয়ে আব্রাহাম বলে, প্রত্যেকটা পুরুষের কাছে তার শখের নারী অসম্ভব সুন্দর হয়, ঠিক যেমন তুমি আমার কাছে। আরু আব্রাহামের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আব্রাহাম আর আরু পাশাপাশি বসে আছে। একের পর একজন এসে আসছে, তাদের সাথে কথা বলে গিফট দিয়ে যাচ্ছে। আব্রাহাম আরুর দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, তুমি শুধু মুচকি মুচকি হাসছো যে? এমনি মানুষ তো আর এমনি এমনি হাসে না, বলো কী জন্য হাসছ? আমি তো রাইমা আপুর কথা ভেবে হাসছি। কেন? আসলে সেদিন বললো না যে পায়ের জুতা মাথায় ওঠার চেষ্টা করছে, সেটা নাকি আপনার বাড়ির লোক জানে, আর তিনি তো জানেন না আপনার বাড়ির লোকজনই পায়ের জুতাকে মাথায় তুলেছে। এটা যখন সে জানবে, তার এক্সপ্রেশন দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমি। আরু বলল, রায়ের রিসেপশনে রাইমা যেভাবে অপমান করেছে আরুকে, সেটা কি আরু মেনে নিবে? তার ভালোবাসার মানুষের সাথে সে থাকবে, অন্য কেউ না। আর আরহাম তার স্বামী, সে তো তার ভাগ অন্য কাউকে দিবে না। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের চোখে ভাষা বুঝতে পারে, তেমন আরও বুঝতে পারে রাইমা আব্রাহামকে পছন্দ করে, তাই আরুকে আব্রাহামের সঙ্গে সহ্য করতে পারে না। কিন্তু আব্রাহাম তো আরু সেটা জানে। আরু জানে, তাই সেদিনের অপমানের প্রতিশোধ স্বরূপ আজকের রিসেপশন। প্রতিটা মানুষের জীবনে একটা না একটা দুর্বলতা আছে, তার দুর্বলতায় আঘাত করে কথাটা বলা ঠিক নয়। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। অন্যের জন্য গর্ত খুললে সে গর্তে নিজেকে পড়তে হয়। অন্যকে কষ্ট দিলে তার চেয়ে বেশি কষ্ট তার কাছে কোনো না কোনোভাবে পৌঁছে যাবে। যেমন রাইমা আরুর দুর্বল জায়গায় আঘাত করে কথা বলল, তাকে কষ্ট দিল। মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ। কেউ কাউকে কষ্ট দিলে অপর মানুষটার একটা দীর্ঘশ্বাস সব শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে। আল্লাহ তাআলা সব দেখেন। তার বান্দাদের বিনা কারণে কষ্ট দিলে তিনি আর বিচার একদিন করবেন। রাইমা যেমন আরুকে কষ্ট দিল, তেমন সেও কষ্ট পাচ্ছে। তার প্রিয় মানুষটাকে অন্য কারো হয়ে যেতে দেখছে। আরু রুমে ঢুকে বিছানায় গায়ে এলিয়ে দেয়। আব্রাহাম তা দেখে বলে, আগে ফ্রেশ হও, তারপর শুয়ে থাকো। আমি অনেক ক্লান্ত। জান, আমি ক্লান্ত, কিন্তু এসব পরে না থেকে চেঞ্জ করে আসো নাকি আমি চেঞ্জ করে দিব? বলে ঠোঁট কামড়ে ধরে মুচকি হাসে আব্রাহাম। আরু আব্রাহামের কথা শুনে দরপর করে উঠে বসে পড়ে। আপনার চেঞ্জ করে দিতে হবে না, আমি পারবো। কথাটা বলে তার একটা ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। আব্রাহাম আরও যাওয়ার দিকে তাকিয়ে বলে, এখন আমি চেঞ্জ না করে দিলাম, কিন্তু একটু পরেই তো খুলবো। ওয়াশরুমের ভিতর থেকে আরও বলে, অসভ্য। আব্রাহামের কানে কথাটা যেতেই বলে, প্রতিটা পুরুষ তার বউয়ের কাছে অসভ্য। আরুকে পেছন থেকে জড়িয়ে ধরে আব্রাহাম বলে, তখন কি যেন বলছিলে? অসভ্য, বুঝলে? অসভ্য না হয়ে সভ্য হলে আর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আসবে কোথা থেকে শুনি?
কথাটা বলে আরুর পিঠে নাক ঘষতে থাকে। এদিকে আব্রাহামের এমন কাণ্ডে আরুর পুরো শরীরে শিহরণ খেলে গেল। তার শরীর কেঁপে কেঁপে উঠছে। আব্রাহাম তা বুঝতে পেরে আরুকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলে, শোনো, আগে আমি কারণে অকারণে অনেক খারাপ ব্যবহার করেছি, তোমাকে কষ্ট দিয়েছি, তার জন্য আমি অনুতপ্ত। আমি এর জন্য সারা জীবন তোমার কাছে মাপ চাইব। কথা দিলাম তোমাকে অনেক সুখী রাখবো। আরও কিছু না বলে চুপচাপ আব্রাহামের সঙ্গে মিশে থাকে। আরও নীরবতা দেখে আব্রাহাম বলে, কি হলো, কিছু বলছো না কেন? আরও বলে, জানেন তো, সময় থাকতে মানুষের মূল্য দিতে হয়। আপনি যদি আগের মতো আমার সাথে আচরণ করেন তাহলে আমাকে আর পাবেন না। হারিয়ে গেলে খুঁজবে না তো, আর খুঁজলেও পাবে না, কারণ যে নিজ থেকে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া অনেক কঠিন। আব্রাহাম আরুকে ছেড়ে আরুকে তার সামনে ঘুরিয়ে আরুর গালে তার 2 হাত দিয়ে বলে, হারিয়ে গেলে খুঁজবো না তো, কথাটা বলারই সুযোগ দেব না তোমাকে। এত এত ভালোবাসবো যে তুমি আমাকে হারিয়ে যেতে পারবে না। আরও বলে, মানুষ বদলে যায়, আমার কেমন যেন ভয় হয় আপনিও কি বদলে যাবেন। সময়ের সাথে সাথে সব বদলে যায়, আপনি বদলে গেলে আমি যে সহ্য করতে পারবো না। আব্রাহাম আরুর কপালে নিজের অধর ছুঁয়ে একটা গভীর চুমু খায়। আরও আবেশে চোখ বন্ধ করে রাখে। আব্রাহাম বলে, জানো, আমরা এমন এক সমাজে বাস করি সেখানে গরিবদের মানুষই মনে করে না। তারা রক্ত মাংসে গড়া, তাদেরও কষ্ট আছে, ভালো লাগা আছে, তাদের আমরা সবসময় নিচু চোখে দেখি। জানো তো, তোমাকে আমার ছোটবেলা অনেক ভালো লাগতো। বাবা মা যখন তোমাকে আনে তখন তোমার বয়স 1 কি 2 দিন হবে। আমি তো তোমাকে দেখে ভীষণ খুশি। তখন আমি ক্লাস 3-তে পড়ি, আর রাইমা ছোট, কেবল নার্সারিতে। তোমাকে বাসায় আনার পর আমি আর রাইমা সব সময় তোমার কাছে থাকতাম। স্কুল থেকে এসে তোমার কাছে থাকতাম। এভাবে কিছুদিন যাওয়ার পর ছোটো মা এখানে আসে। আগে তারা অন্য জায়গায় থাকতো। তিনি তোমাকে পছন্দ করতো না, আর তুমি ছোট হয় মা তোমাকে বেশি সময় দিত, আমাকে খুবই কম। এরকম চলতে থাকে। আমি তোমাকে ছাড়া কিছুই বুঝতাম না। ততদিনে আমার পড়াশোনা লাটে উঠেছে। পরীক্ষায় আমার রেজাল্ট খুব খারাপ হয়। তখন স্কুলে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করত। বাড়িতে ছোটো মা আর বাবাও আমার সাথে অনেক রাগারাগি করে। তখন ছোটো মা বলে, আমার বাবা মা আমাকে ভালোবাসে না, আমাকে আর আগের মতো কেয়ার করে না, তোমাকে বেশি ভালোবাসে। তোমার কাছে থাকার জন্য নাকি আমার রেজাল্ট খারাপ হয়েছে। ছোট মস্তিষ্ক সেটাই মেনে নিল। তারপর খেয়াল করলাম সত্যি মা তোমাকে একটু বেশি ভালোবাসে। আস্তে আস্তে আমি তোমার কাছে যাওয়া কমিয়ে দিলাম। তোমার তখন 5 বছর আর আমার 14 বছর। তুমি আর রাইমা খেলছিলে, খেলতে খেলতে তুমি পড়ে গিয়ে ব্যথা পেয়ে চিৎকার করে কান্না করছিলে। তখন তোমাকে আমি কোলে নিয়ে শান্ত করার চেষ্টা করছিলাম। তখন মা আমার কাছ থেকে তোমাকে নিয়ে আমাকে অনেক কথা শোনান। কেন তোমাকে দেখে রাখতে পারলাম না কেন? কই, রাইমার বেলা তোমার খেয়াল থাকে আর আরুর বেলা খেয়াল থাকে না? আমার ছোট মস্তিষ্ক তখন একটাই কথা বলে, আমি আরুকে দেখে রাখতে পারিনি, আমার জন্য আরও ব্যথা পেল। রাতে মন খারাপ করে আমি ছাদে বসেছিলাম। তখন ছোট মা আমার কাছে এসে বলল, তুমি কি জানো আরুর জন্য তোমার মা বাবা তোমার থেকে দূরে সরে যাচ্ছে? দেখলে সকালে ও একা একা পড়ে গেল আর তোমার মা তোমাকে বকলো। দেখবে আস্তে আস্তে আরু তোমার বাবা মাকে হাত করে তোমার থেকে দূরে সরিয়ে নেবে। কথাগুলো বলে তিনি চলে যান। এদিকে আমি ভাবছি, তাই তো, আমার জন্য আরও তো পড়েনি, তারপরও আমাকে মা বকলো। তখন তোমার প্রতি আমার একটা রাগ সৃষ্টি হয়। তারপর থেকে আমি আর তোমার সাথে কথা বলতাম না। তুমি যেখানে থাকতে আমি থাকতাম না। এভাবে কেটে গেল অনেক বছর। তখন আমি তোমার সাথে কথা বলতাম না। তোমার বিরুদ্ধে সব সময় ছোটো মা খারাপ কথা বলতো। একটা সময় আমি তাই মনে করতাম, বাবা মা সব সময় তোমাকে বেশি কেয়ার করে। আমার মনে হতো তুমি আমার বাবা মাকে আমার থেকে দূর করে দিয়েছো। আর বিয়ের রাতে রাইমার কথা আর আগের কথাগুলো বারবার আমার মস্তিষ্কে ঘুরপাক খেতে থাকে। আর আমি তো অমানুষের মতো তোমাকে নির্যাতন করি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আর কারো কথা শুনে তোমাকে কষ্ট দেব না। শেষের কথাগুলো বলার সময় আব্রাহামের কণ্ঠটা কেমন কেঁপে কেঁপে ওঠে। একটা বাচ্চা যখন ছোট থাকে তার সাথে যেমন আচরণ করবে সে তেমনটাই শিখবে। আশেপাশে যে পরিবেশে সে বড় হবে তার চিন্তাধারাও তেমন হবে। আব্রাহাম আরুকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে দিয়ে তার উপরে নিজের ভর ছেড়ে দেয়। আরু আব্রাহামের নিঃশ্বাসের শব্দ ঘন হয়ে আসছে। হঠাৎ দেয়াল ঘড়ি টাং টং টং করে বেজে ওঠে। ঘরের পূর্ব দিকে শৌখিন ওয়াল ঘড়িটার দিকে আবছা আলোয় তাকিয়ে দেখে রাত 1টা বাজে। দুজনেরই নিঃশ্বাস ঘন হয়ে আসছে। একে অপরের নিঃশ্বাসের শব্দে তাদের ভেতরে তোলপাড় শুরু হয়ে গেছে।
আব্রাহাম আরুর দিকে ঝুঁকে তার চুলের গন্ধ নেয়। এতে যেন আব্রাহামের নিঃশ্বাস আটকে আসছে। অন্য পাশে কাত হয়ে শুয়ে আছে আরু। আবছা আলোয় তার মায়াবী মুখের দিকে তাকিয়ে আব্রাহামের কিছু একটা ভাবতেই শরীর উত্তপ্ত হয়ে এলো। শরীর এলোমেলো হয়ে গেল যেন। অনুভূতিরা আনন্দের জোয়ারে ভাসতে লাগলো। বহু প্রতীক্ষার কিছু চাওয়া পাওয়া শরীর, মন, মস্তিষ্ক জেগে বসেছে। মরুভূমির ন্যায় খা খা করছে হৃদয়। উত্তাপে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে শরীর সহ অন্তর। মাথাসহ পুরো শিরা উপশিরায় দপদপ করছে। তার কেমন হাঁসফাঁস লাগছে, অশান্ত অস্থির। বড় একটা নিঃশ্বাস টেনে আরুর গ্রীবাদেশের কাছে মুখ নিয়ে ঘ্রাণ নিল। নিজের বলিষ্ঠ হাতে আরুর কোমর স্লাইড করতে থাকে। আরুর কানের কাছে মুখ নিয়ে উত্তপ্ত নিঃশ্বাস ছেড়ে কানে হালকা করে ঠোঁট ছুঁয়ে ছুঁয়ে বলে, ভালোবাসি জান। আরুর পুরো শরীরে বিদ্যুৎ খেলে গেল। ঝটকা দিয়ে উঠল শরীর। শিরা উপশিরায় নিউরনে নিউরনে কথাটা বাড়ি দিল। শরীরের লোমগুলো তরতাজা হয়ে উঠল। উত্তেজনায় কাঁপতে লাগলো। তরক করে উঠে বসে পড়ে। হলুদ আভায় বউয়ের দিকে তাকালো আব্রাহাম। আরুর কাঁপাকাঁপির জন্য তার হাঁপড়ের মতো বুকটা উঠা নামা করছে। সেদিকে সূক্ষ্ম নজরে তাকিয়ে আব্রাহামের আরও উন্মাদনা বাড়ল। আব্রাহাম আরুর কোমর টেনে তার কাছে এনে নিজের কোলে বসায়। অন্তর তাদের উত্তপ্ত মরুভূমি। দুজন দুজনের দিকে তাকালো আবছা আলোয়। শীতল পরিবেশ, কিন্তু তাদের ভিতরে উত্তপ্ত আগুনের ন্যায় জ্বলে পুড়ে ধোঁয়া উঠছে। পাঁজরে থাকা হৃৎপিণ্ড বাড়ি দিচ্ছে ধরাস ধরাস করে। দুজন বোধহয় শুনতে পাচ্ছে সে শব্দ। উত্তপ্ত নিঃশ্বাস এসে অপরের মুখে আছড়ে পড়ছে। এতে পুড়িয়ে দিচ্ছে একে অপরকে। আব্রাহামের অস্থির মন আরও অস্থির হলো। বহু অপেক্ষাকৃত বাসনা পূরণের জন্য অন্তর কায়ায় কায়ায় আন্দোলন শুরু করলো। লোমকূপ জানান দিল, প্রয়োজন তোর, এর সামনে থাকা মেয়েটাকে খুব প্রয়োজন। সে তোর একান্ত ব্যক্তিগত, সে শুধু তোর। এই মেয়েটিকে আপন করে নিজের করে নে। আর অপেক্ষা কিসের? সে মন মিলেছে, ভালোবাসা মিলেছে। এখন শরীর তো চাইবেই কাঙ্ক্ষিত জিনিস, যা আদিম কাল থেকে হয়ে আসছে। শুকনো মরুভূমির ন্যায় হৃদয়ে এক পশলা বৃষ্টির নামে চাইছে মন। আব্রাহাম ঠোঁট চেপে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। আব্রাহাম নিজের দানবের ন্যায় শরীরে পুড়তে থাকা একটি অঙ্গ অর্থাৎ হাত আরুর কপালে গলিয়ে দিল। আরু আবারও কেঁপে উঠল স্বামীর ছোঁয়াতে। সায় দিতে চাইল শরীর মন দুটোই। জড়িয়ে এলো অন্তর। আব্রাহাম ফিসফিস করে আরুর কানের কাছে মুখ নিয়ে বলে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আমি কি তোমাকে ভালোবাসতে পারি? কথাটা বলে আরুকে কিছু বলতে না দিয়ে আবার অধর চুম্বন করল। আরু আর কিছু বলল না। আব্রাহামের আদর মেশানো ভালোবাসা সামলাতে লাগলো। চুম্বন অবস্থায় আব্রাহামের শার্ট খুলতে ব্যস্ত হলো। একের পর এক বোতাম খুলে দিল। আব্রাহাম আরুর কাজটা সহজ করে দিল। এক টানে শার্টটা খুলে ফেলে আব্রাহাম আরুর ঠোঁট ছেড়ে মুখ নামিয়ে আরুর উন্মুক্ত কাঁধের উপর নাক ঘষতে লাগলো। আরু আব্রাহামের সারা বুকে ছোট ছোট চুমু দিল। আব্রাহাম আরুর নরম তুলতুলে শরীরটা দু হাতের আজলায় নিয়ে নিল। ডুবিয়ে দিল আরুর বক্ষ বিভাজিকায় মুখ। সেখানে সহ গ্রীবাদেশে ছোট ছোট আদর দিল। আরু সাপের ন্যায় মোস্তামস্তি করতে লাগলো। আব্রাহাম বুঝল তার। সে আরুকে নিয়ন্ত্রণ নিতে আরুর উপর নিজের ভর ছেড়ে দিল। পিষিয়ে ফেলতে চাইল আরু নরম তুলতুলে শরীরটা তার শক্ত পক্ত বুকের নিচে। আরু তার হাতের নখ আব্রাহামের পিঠে বসিয়ে দিল। এতে যেন আব্রাহামের উত্তেজনা আরও বৃদ্ধি পেল। আব্রাহাম আরুর গ্রীবাদেশে ছোট ছোট আদর দিল। তারপর একটা কামড় বসিয়ে দিল অনেকটা জোরে। আরু ব্যথায় গুঙ্গিয়ে উঠল। ব্যথা সহ্য করতে আব্রাহামের পিঠে আরও জোরে নখ বসালো। সেদিকে হুঁশ নেই আব্রাহামের। সে তো ব্যস্ত তার কাজে। এই অন্ধকার চার দেয়ালের মধ্যে তাদের সুখগুলো বন্দী হয়ে আছে। নির্জন রজনী, তবে দুজনের নিঃশ্বাসের শব্দে মুখরিত হয়ে আছে। দুজন ভালোবাসার সাগরে ভেসে যাচ্ছে। মাঝরাতে আরও আব্রাহামের বুকের মাঝে লেপ্টে থেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আব্রাহাম শক্ত করে জড়িয়ে ধরে বলে, এই জান, আমি খুব সরি। আমি আসলে নিজেকে নিয়ন্ত্রণে আনতে পারিনি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। খুব বেশি ব্যথা করছে? ওঠো, আমি পেন কিলার দিচ্ছি, খেয়ে নাও। আরু নাক টানতে টানতে বলে, আমি ওষুধ খাবো না। আব্রাহাম আরুর কপালের সাথে কপাল ঠেকিয়ে বলে, কেন জান? ব্যথা করছে তো ওষুধ খাও, দেখবে তাড়াতাড়ি ব্যথা কমে যাবে। আরু আস্তে আস্তে বলে, আমার বাবু চাই। মাথা ঠিক আছে তো? ঠিক আছে। আমি তো দেখছি মাথা খারাপ হয়ে গেছে তোমার। কই, মাথা খারাপ না হলে কি এখন বাবু চাও? আরু আব্রাহামের গালে চুমু দিতে লাগলো অগণিত। আব্রাহাম বলে, কি ভেবেছ আমাকে আদর করলে আমি রাজি হয়ে যাব বাবু নেওয়ার জন্য? তাহলে কি করলে বাবু নিতে হবে?
আব্রাহাম আরুর কপালে গভীর একটা চুমু খেয়ে বলে, শোনো, তুমি অনেক ছোট, বুঝছো? এখন তোমার কেরিয়ার গড়ার সময়। তুমি এখন পড়াশোনা মনোযোগ দাও, বাবু পরেও নেওয়া যাবে। আরও চোখ পিটপিট করে বলে, কি আমি ছোট? তাহলে বিয়ে করলে কেন? আর বাসর করলে কেন? আরুর বোকা বোকা প্রশ্ন শুনে আব্রাহাম হতবাক। সে বলে, কি হয়েছে, পাগলামো কথা বলছো কেন? কি আমি পাগলামো কথা বলছি? তুমি বলতে পারলে বলেই ন্যাকা কান্না জুড়ে দেয়। আব্রাহাম পরে বিপাকে, এই মেয়েকে দেখলে কেউ বলবে এ ভার্সিটি পড়ুয়া মেয়ে, সে কিনা এমন বাচ্চাদের মতো কান্না করছে। সে বলে, ওকে বাবু নিও তুমি। আব্রাহামের বলতে দেরি, কিন্তু আরুর কান্না থামানোর নাম নেই। সে খুশি হয়ে বলে, সত্যি? আব্রাহাম মুচকি হেসে বলে, আল্লাহ তাআলা চাইলেই আমাদেরও বাবু হবে। আরু খুশি হয়ে আব্রাহামকে জড়িয়ে ধরে ঠোঁটের ঠোঁট চেপে ধরে। আব্রাহামও আরুর ডাকে সাড়া দেয়। সকালে ঘুম ভাঙার পর আরুকে পাশে না পেয়ে আব্রাহামের কপালে ভাঁজ পড়ে। সে ভাবছে, এত সকালে আরু কই গেল? উঠে বসে চারিদিকে চোখ বুলিয়ে দেখে আরু আছে কিনা। আরু দেখা না পেয়ে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে টাওয়াল নিয়ে মুখ মুছতে মুছতে বেরিয়ে এসে দেখে আরু বিছানায় বসে পা দুলাচ্ছে। আব্রাহাম টাওয়ালটা বেলকনিতে মেলে দিয়ে আরুর পাশে বসে আরুকে টান দিয়ে নিজের কোলে বসিয়ে বলে, কি ব্যাপার, তুমি সকাল সকাল ঘুম থেকে উঠে কোথায় গিয়েছিলে? আপনার জন্য কফি করতে। কফির মগের দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলে। আব্রাহাম আরুর গালে একটা ঠোঁট ছুঁয়ে বলে, আমি ওঠার আগে আর উঠবা না, ওকে? কেন? আমি সকালে তোমার মুখ দেখে তারপর উঠতে চাই। আব্রাহামের গলা জড়িয়ে ধরে বলে, তাই নাকি? আচ্ছা, কাল থেকে আর উঠব না। বলেই আরুর কপালের সাথে কপাল ঠেকিয়ে বলে। আরু বলে, আপনার কফি ঠান্ডা হয়ে যাচ্ছে তো। আব্রাহাম আরুর কথা শুনে ভ্রু কুঁচকে বলে, কি ব্যাপার, একবার তুমি একবার আপনি। তুমি আমাকে তুমি করে বলবা, ওকে? এই আপনিটা কেমন পরপর লাগে। আরু মুচকি হেসে বলে, আচ্ছা। আব্রাহাম কফিটা খেয়ে আরুর সাথে নিচে নামে। আরু আর আব্রাহামকে নিচে নামতে দেখে আসিফ বলে, কি দুলাভাই, ঘুম হলো? আব্রাহাম আসিফের কথা শুনে মুচকি হেসে বলে, তোমার? আমাদের মতো সিঙ্গেলের আর আপনাদের মতো কি আর ভালো ঘুম হয়? আসিফের কথা শুনে আব্রাহাম মুচকি হেসে বলে, তাই নাকি? তুমি সিঙ্গেল, তাহলে নেহাকে? আব্রাহামের কথা শুনে আসিফের মুখ থেকে চা ছিটকে বেরিয়ে আসে। কেবল সে মুখে চা নিয়েছে এমন সময় আব্রাহাম কথাটা বলে। আসিফ বলে, আপনি কি করে নেহার কথা জানলেন? আব্রাহাম বলে, আমি সব কিছু জানি। আরু বলে, এত কথা বাদ দিয়ে খেতে বসো। সবাই একে একে খেতে বসে। আব্রাহাম আর আরু সামনাসামনি বসেছে। খাওয়ার ফাঁকে ফাঁকে আরুকে আরও চোখে দেখছে। আরু আব্রাহামের দিকে তাকাতেই চোখাচোখি হয়ে যায় দুজনের। 2 মাস পর সকাল থেকে কেমন গা গুলিয়ে আসছে, মাথা ঘুরছে। কোনো রকম ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দেয়। মনে হচ্ছে চারিপাশে সব ঘুরছে। আব্রাহাম রুমে এসে দেখে আরু বিছানায় শুয়ে আছে। সে আরুর পাশে বসে বলে, কি হলো, ভার্সিটি যাবে না? রেডি হয়ে শুয়ে আছো কেন? আজ যাব না, আমার শরীর খারাপ করছে। বেশি শরীর খারাপ লাগছে? ডাক্তারের কাছে যাবে? না বলার সাথে সাথে আব্রাহামের গা ভাসিয়ে বমি করে দেয় আরু। আরুর এই অবস্থা দেখে আব্রাহাম একবার আরুর দিকে তাকালো আর একবার নিজের শরীরের দিকে তাকিয়ে আছে। সে ভার্সিটির জন্য তৈরি হয়ে আরুকে ডাকতে এসেছিল। তারা একসাথে যাওয়া আশা করে, কিন্তু আরু যে এমন করে বসবে সে ঘূর্ণাক্ষরও বুঝতে পারেনি। সে অসহায় মুখ করে আরুর দিকে তাকিয়ে আছে। সে বুঝতে পারছে না হঠাৎ করে এমন বমি করার কারণ কি। সে আরুকে ধরে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ করিয়ে নিজে ফ্রেশ হয়ে বের হয়। আরু বিছানায় অসহায় মুখ করে শুয়ে আছে। আব্রাহামকে দেখা মাত্র বলে, আমি খুব খুব সরি, আমি এমনটা করতে চাইনি, কিন্তু হঠাৎ করে এমন হয়ে যাবে ভাবিনি। মলিন গলায় কথাগুলো বলে আব্রাহামের দিকে তাকায়। আব্রাহাম আরুর কথা শুনে কিছু না বলে চুপচাপ ফোন হাতে নিয়ে অফিসে ফোন দিয়ে জানিয়ে দেয় যে আজ যেতে পারবে না। আরু মনে মনে খুব কষ্ট পেল আব্রাহামের এমন ইগনোর করায়। আরু চুপচাপ শুয়ে আছে, তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। আব্রাহাম কথা বলা শেষ করে আরুর দিকে তাকাতেই আরুর চোখে পানি দেখে আরুকে উঠিয়ে বসিয়ে চোখের পানি মুছে দিয়ে বলে, কি ব্যাপার, কান্না করছো কেন? বেশি কষ্ট হচ্ছে কি? আরু কিছু না বলে চুপচাপ নিচের দিকে তাকিয়ে বলে, না। তাহলে কান্না করছো কেন? কই, আমি কান্না করিনি, আমি তো দেখতে পাচ্ছি তোমার চোখে পানি। আরু বলে, আপনি আজ ছুটি নিলেন কেন? তোমাকে ভাবতে হবে না কেন ছুটি নিয়েছি, তুমি রেডি হয়ে আসো। আরও অভিমান করে বিছানায় বসে থাকে। আব্রাহাম বলে, কি হলো, কি বললাম তোমায়? যাও রেডি হও। আরু কিছু না বলে চুপচাপ বসে আছে দেখে আব্রাহাম বলে, কি হয়েছে, কথা বলো না কেন? আরু বলে, আমি কোথাও যাব না। আব্রাহাম ভুরু কুঁচকে বলে, কেন? আরু বলে, আমার ভালো লাগছে না।
আব্রাহাম বলে, ডাক্তারের কাছে নিয়ে যাব, চলো। বাড়িতে থাকলে তো আর সমস্যার সমাধান হবে না, তাই চলো। রেডি কি একা হতে পারবে নাকি আমি রেডি করিয়ে দিব? না, আমি পারবো। তাহলে রেডি হও। আব্রাহামের কথা মতো আরু রেডি হয়ে আব্রাহামের সঙ্গে ডাক্তারের কাছে আসি। ডাক্তারের কাছে আরু তার সমস্যার কথা বলতেই ডাক্তার কিছু টেস্ট দেন। সেগুলো রিপোর্ট দেখে আরুকে ডাক্তার আফরোজা বেগম বলে, কবে তোমার পিরিয়ড হয়েছে? 27শে জুন। আরু বলল, এখন তো 23শে আগস্ট। এই 2 মাস যে পিরিয়ড হয়নি তুমি খেয়াল করনি? আফরোজা বেগম বললেন, আসলে আমার পিরিয়ড ঠিকমতো হয় না, তাই আর এই ব্যাপারে তেমন গুরুত্ব দেইনি। আরু বলল, তুমি প্রেগনেন্ট 7 সপ্তাহের। আফরোজা বেগম বললেন। আব্রাহাম কথাটা শুনে চমকে উঠে সে বলে, সত্যি? আব্রাহামের খুব খুশি লাগছে, সে ভাবতে পারেনি সে বাবা হবে। ছোট একটা জান তাকে আধো আধো গলায় বাবা বলে ডাকবে। তার বুকের মাঝে কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। খুশিতে তার চোখ ছলছল করছে। সে আরুর দিকে তাকিয়ে আছে। সত্যি রিপোর্টে আরুর গর্ভে 7 সপ্তাহের একটা ভ্রূণ দেখা যাচ্ছে। আফরোজা বেগম বললেন। আরু তো খুশিতে আত্মহারা, সে মা হতে চলেছে। তার পেটে একটা ছোট জান আছে। আব্রাহাম আরুর দিকে তাকিয়ে দেখে সে পেটে হাত দিয়ে কান্না করছে। আফরোজা বেগম বলে, শোনো আরু। আর আব্রাহাম, আরুর শরীর খুব দুর্বল, তাই তার খাওয়ার দিকে খেয়াল রাখবে আর প্রতি মাসে চেক আপ করাবে, তাহলে হবে। আর এই সময় দুজনেই সাবধান থাকবে। আমি কি বলতে চাইছি আশা করি বুঝতে পেরেছ। ডাক্তারের কথা শুনে আব্রাহাম বলে, বুঝেছি আমরা। বাড়িতে যখন সবাই জানে আরুর বাবু হবে তখন আব্রাহামের মা বাবা খুশি হয় খুব। রাইমা তো শ্বশুর বাড়ি থেকে বিকেলে চলে এসেছে এখানে। সবাই আরুর খুব যত্ন করছে। আরু এসব দেখে বলে, এত সুখকে আমার কপালে সইবে? দেখতে দেখতে কেটে যায় 8 মাস। আরু এখন আর আগের চিকন আরু নেই। এখন সে ফুলে ফুটবল হয়ে গেছে। 9.5 মাসের উঁচু পেট নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরখ করে দেখতে থাকে। আগের থেকে তার মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পেয়েছে। গোল গাল, মুখে লেগে আছে মুচকি হাসি। আয়নার সামনে দাঁড়িয়ে পেটে হাত বোলাতে বোলাতে বলে, এই পিচ্চি কবে মায়ের কোলে আসবে বলতো? তোর জন্য কত অপেক্ষা করছি আমি। আব্রাহাম আরুর পেছনে দাঁড়িয়ে আরুকে জড়িয়ে ধরে বলে, আমার রাজকন্যা খুব তাড়াতাড়ি চলে আসবে আমাদের কাছে। আরু বলে, আমার তর সইছে না ওকে দেখার জন্য। আব্রাহাম মুচকি হেসে বলে, এতগুলো মাস অপেক্ষা করছো, আর কটা দিন অপেক্ষা করো। ভোর রাতে আরুর ঘুম ভেঙে যায়। পেটে কেমন অসহ্য যন্ত্রণা করছে। সে উঠে বসে আব্রাহামকে ডাকে। আব্রাহাম আরুর ডাকে ধরফর করে উঠে বসে বলে, কি হলো জান? আমার পেটে প্রচণ্ড ব্যথা করছে। আব্রাহাম আরুকে বসিয়ে রেখে ডাক্তার আফরোজাকে ফোন দিয়ে জানিয়ে দেন। তিনি তাদের হসপিটালে আসতে বলেন। আব্রাহাম আরুকে বসিয়ে রেখে তার বাবা মাকে ঘুম থেকে ডেকে তুলে বললেন, আরুর ব্যথা উঠেছে, ওকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে। তারাও আর দেরি না করে সব গোছগাছ করে আরুকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বের হয়। হসপিটালে পৌঁছে আরুকে অপারেশন থিয়েটারে নিয়ে নর্মাল ডেলিভারির চেষ্টা করেন। আরুর শরীর বেশি দুর্বল হওয়ায় ডেলিভারির পরই সেন্সলেস হয়ে যায়। এদিকে আব্রাহাম বাইরে অস্থির হয়ে পায়চারি করছে। টেনশনে তার জান যায় যায় অবস্থা। ছোট বাচ্চার কান্নার আওয়াজ শুনে আব্রাহামের জানে পানি এলো। আর একটু হলেই তার পরাণ পাখি উড়াল দিত। নার্সের হাতে তোয়ালে মোড়া ছোট নরম তুলতুলে দেহটাকে দেখে বুকের মাঝে প্রশান্তির বন্যা বয়ে গেল। টলতে টলতে নার্সের হাত থেকে বাচ্চা কোলে নিতেই তার বুকের মাঝের এই অস্থিরতা কমে গেল। বাচ্চাটাকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলে, আলহামদুলিল্লাহ, আমার রাজকন্যা, তোমাকে স্বাগতম। বাবার বুকের সাথে লেপ্টে আছে ছোট বাচ্চাটা। সেও বুঝতে পারছে তার বাবা তাকে অনেক বেশি ভালোবাসে। বাবার বুকে গিয়ে বাচ্চাটা শান্ত হয়ে গেল। এতক্ষণ গলা ফাটিয়ে চিৎকার করে কান্না করছিল। যেই বাবার বুকে গেল বুঝতে পারল তার এই পৃথিবীতে শান্তি ও নিরাপদের জায়গা হলো তার বাবার বুক। আব্রাহামের মায়ের তো বাচ্চাকে দেখে মুখে হাসি ফুটে ওঠে। সে আব্রাহামের কাছে গিয়ে বলে, কি আব্বাজান, আপনি শুধু আপনার রাজকন্যাকে দেখবেন? আমাদেরও দেখার সুযোগ করে দিন। আব্রাহামের মা বলল। আব্রাহাম মুচকি হেসে বলে, আমি তো আমার রাজকন্যাকে বুকের ভিতর লুকিয়ে রাখবো যাতে কেউ তাকে দেখতে না পারে। আব্রাহাম বলল। হাসতে হাসতে বলে, আমরা কিন্তু দেখে নিয়েছি ভাইয়া। আসিফ বলল। আসিফের কথা শুনে আব্রাহামের বাবা মাও হাসতে লাগলো। তারাও বলে, আমরাও দেখে ফেলেছি। এখন বাবুকে আমাদের কাছে দাও। কথাটা বলে তিনি হাত বাড়িয়ে আব্রাহামের কোল থেকে বাবুকে কোলে নেয়। বাচ্চাটা আধো আধো খোলা চোখে চারিদিকে তাকিয়ে দেখছে।
বাচ্চাটাকে নিয়ে বাড়ির সবাই ব্যস্ত হয়ে পড়ে। আব্রাহামের মন ছটফট করছে আরুর সাথে দেখা করার, কিন্তু আরুকে কেবিনে না দেওয়া পর্যন্ত আরুকে সে দেখতে পারবে না। একদিকে তার রাজকন্যার জন্য খুশি অনুভব করে, আবার আরেকদিকে আরুর কথা ভেবে তার মুখটা শুকিয়ে গেছে। আরুকে কাছে পেলে শক্ত করে জড়িয়ে ধরে রাখবে যাতে তার বুকটা শান্ত হয়। করিডোরের সামনে হাঁটাহাঁটি করছে আর এগুলো ভাবছে। আরুর জ্ঞান ফিরে আসতে আস্তে আস্তে চোখ মেলে তাকিয়ে দেখে আব্রাহাম বাবুকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করছে আর কি যেন বলছে। আব্রাহাম আরুর দিকে তাকিয়ে দেখে আরুর জ্ঞান ফিরেছে। সে আরুর পাশে বসে বলে, দেখো তো অনেকক্ষণ ধরে কান্না করছে, ওর মনে হয় খিদে পেয়েছে, তুমি ওকে খাওয়াও। আরু আব্রাহামের কোল থেকে বাবুকে নিয়ে বাবুকে আদর করতে ব্যস্ত। বাবু পিটপিট করে তার বাবা মাকে দেখতে থাকে। আরু বাবুকে বুকে জড়িয়ে ধরে বলে, বাবুর নাম কি রাখবো? আব্রাহাম বলে, আমাদের নামের সাথে মিলিয়ে আরহা নাম রাখলে কেমন হবে? ভালো হবে, তাহলে আরহা নামটা রাখবো। বিকেলের দিকে আরুকে আর বাচ্চাকে নিয়ে বাসায় আসে। সবাই একে একে বাবু দেখতে আসছে। আব্রাহামের মা বাচ্চাটাকে নিয়ে নিচে বসে আছে। আব্রাহাম আরুকে রুমে এনে ড্রেস চেঞ্জ করে দিয়েছে। আরু বিছানায় শুয়ে আছে। আব্রাহাম আলমারি থেকে ছোট বাচ্চার জামা কাপড় সব বের করে বিছানায় রাখে। বিছানায় বাবুকে শোয়ানোর জন্য কাঁথা বালিশ দিয়ে বিছানা তৈরি করে। আব্রাহামের কাণ্ড দেখে আরু বলে, বাহ, আরহার বাবা তো খুব কাজের। আব্রাহাম হাত থেকে মশারিটা পাশে রেখে বলে, কেন, আমি কি কাজের না? কাজের বলেই তো বলছি, তাই না? আব্রাহাম বলে, আমার আমাজানের জন্য আমি সব করতে পারি, সেখানে সামান্য বিছানা করা কোনো ব্যাপারই না। ভালো হবে তাহলে আমার। ভালো, এখন থেকে পড়াশোনার দিকে নজর দাও। 3 মাস পর এক্সাম। এতদিন বাবুর জন্য অনেক ফাঁকিবাজি করেছ, এখন থেকে তা আর চলবে না। আব্রাহামের কথা শুনে আরও মুচকি হাসে, কারণ সে জানে আব্রাহাম এই কথাটাই বলবে। যখন আরহা পেটে তখন আব্রাহাম বলে, পড়াশোনা ছাড়া যাবে না। বাবু হলেই যেন পড়াশোনা আবার শুরু করে। রাতে আব্রাহাম, আরু আর তাদের মেয়ে আরহা শুয়ে আছে। আব্রাহাম বলে, আরু, আমি আজ খুব খুব খুশি, তুমি আমাকে পৃথিবীর সবচেয়ে বড় সুখ দিয়েছ। আরু শুধু মুচকে হাসে। তখনই আরহা কেঁদে ওঠে। আরু আরহাকে ফিডিং করাচ্ছে আর আব্রাহাম তাদের দুজনকে দেখছে। আব্রাহাম আর আরু আরহার কপালে চুমু দিয়ে বলে, আমার রানী আর রাজকন্যা, তোমাদের অনেক ভালোবাসি। আরুও বলে, আরহা আর তার মা আপনাকে অনেক ভালোবাসে। দুজনই আরহার কপালে চুমু দিয়ে বলে, আমাদের রাজকন্যা।